আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে হতাশায় ভুগছি, মানে কোথাও চান্স হয়নি, সেই সাথে আমাদের যাদের স্বপ্ন ছিল কি, আমাদের যাদের চিন্তা ভাবনা ছিল যে কোথাও মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব না, শুধু ন্যাশনালে পরীক্ষা দিব, কিন্তু এবার ন্যাশনাল নতুন নিয়ম করার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছি। কারণ আমাদের এইবার অ্যাডমিশনের মতো ন্যাশনালে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। তো তাদের এই সমস্যাকে দূর করার জন্য আমাদের প্যানাসিয়া পাবলিকেশন থেকে নতুন একটা বই প্রকাশ করা হয়েছে, এ নিউ সাকসেস। এটা আমাদের যত হতাশা, যত চিন্তাভাবনা সমস্যা সৃষ্টি হয়েছে সেটাকে দূর করার জন্যে প্রকাশ করা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই অবগত আছো আজকে আমাদের এই লাইভ ক্লাস সম্পর্কে। তো আমরা যারা জয়েন করছি এবং আরও নতুন তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে জয়েন করার সুযোগ করে দাও। বিভিন্ন তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করো। ইতিমধ্যে আমাদের লাইভ ক্লাসে বেশ কয়েকজন জয়েন করছে। সিরাজগঞ্জ থেকে সাব্বির আছে, আপনার তারপরে আর একজন ময়মনসিংহ থেকে আশিক বলতেছে। তো আমরা যারা এখন উপস্থিত আছি সেই সাথে যারা নেই তাদেরকে আমরা ক্লাসটা করার সুযোগ করে দিই। আর আজকে আমি তোমাদের সাথে ব্যবসায় মানে বাণিজ্য বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি তোমাদের সামনে আজকে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। মানে আজকে তোমাদের সামনে ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার কিছু টপিক নিয়ে আলাপ আলোচনা করব, কিভাবে অল্পেতেই আমরা ভালো প্রিপারেশন নিতে পারি। সেই সাথে আরও ভালো যারা করতে চাও বা যারা নিজের এলাকায় নিজের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা নিজের এলাকায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও, তাদের জন্যে আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাই, সেজন্য আমাদের প্যানাসিয়া পাবলিকেশন থেকে নতুন একটা বই প্রকাশ করা হয়েছে, এ নিউ সাকসেস। আমাদের এই বইতে 7500টার এমসিকিউ আছে। এই এত এমসিকিউ এবং লেখাগুলো খুবই শর্টকাট এবং মানে খুবই ভালোভাবে তুলে ধরা হয়েছে। যারা এটা ভালোভাবে পড়বে এবং ভালোভাবে আয়ত্ত করতে পারবে, আশা করি তারা তাদের সাকসেস এবং গোলে পৌঁছাতে পারবে। তো আজকে এখন আর বেশি কথা না বলে আমরা আমাদের পাঠে ফিরে যাই। আজকে আমাদের ক্লাসের প্রথম যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা এটার ক্ষেত্রে প্রথমে বলতে গেলে আমাদের বলতে হয় ব্যবসায় কি। ব্যবসা হচ্ছে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে কি ব্যবসা। এই ব্যবসা করার জন্যে আমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা সংজ্ঞাতেই বুঝতে পারছি যে এটা আমাদের দেশের আইন দ্বারা বৈধ হতে হবে এবং আর্থিক কর্মকাণ্ড সম্পাদন করতে হবে। সেই সাথে আমাদের এই ব্যবসা কথাটি এসেছে ল্যাটিন বিজিং এবং বায়াস শব্দ থেকে। তো ব্যবসায়টাকে যদি আমরা সমীকরণে প্রকাশ করতে চাই তাহলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, ব্যবসায় সমান শিল্প, বাণিজ্য এবং বাণিজ্যের বিভিন্ন সহায়ক কার্যাবলী। আমাদের সমীকরণে জাস্ট এটাকেই শর্টকাটে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে বি মানে বিজনেস। বিজনেস হচ্ছে বাকি তিনটা কাজের সমষ্টি। এখন আই মানে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি, শিল্প সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টি। এবং টি মানে ট্রেড। ট্রেড হচ্ছে কি, বাণিজ্যের বিভিন্ন কাজের সমষ্টি। সেই সাথে এটি মানে অক্সিলারিস টু ট্রেড, মানে ট্রেড মানে বাণিজ্যটাকে ভালোভাবে সুষ্ঠুভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য যে সকল কার্যক্রম আছে সে সকল কার্যক্রমের সমষ্টিকে বোঝানো হচ্ছে। সেই সাথে এখন আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের বৈশিষ্ট্য বলতে একটা ব্যবসায় সুষ্ঠুভাবে ভালোভাবে পরিচালনা করতে বা একটা ব্যবসায় আমরা কোনো কাজকে ব্যবসা হিসেবে গণ্য করতে হলে যে সকল জিনিস বা যে সকল গুণাগুণগুলো থাকা উচিত সেগুলো হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আমরা দেখতে গেলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, মুনাফা অর্জন। মুনাফা অর্জন আমাদের সকল কার্যক্রম, যদিও ব্যবসার সকল বৈশিষ্ট্য থাকে তার মধ্যে যদি মুনাফা অর্জন এই উদ্দেশ্যটা না থাকে, মূল লক্ষ্য যদি মুনাফা অর্জন এটা যদি না থাকে, তাহলে আমরা সেটাকে ব্যবসা বলতে পারি না। কারণ একটা জিনিস দেখো, আমাদের মা আমাদের জন্য যেমন রান্না করে, এখানে ব্যবসার সমস্ত বৈশিষ্ট্যই উল্লেখ আছে, কিন্তু মার কিন্তু মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য নেই। মার উদ্দেশ্যটা কি, উপযোগ সৃষ্টি করে, আমাদের খাবারের প্রয়োজন উপযোগ সৃষ্টি করতেছে, ঝুঁকি অনিশ্চয়তা আছে, খাবার কি হতে পারে, আগুনে নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এটা দেশের আইন দ্বারা বৈধ। মা প্রতিনিয়ত আমাদের জন্য রান্না করে। ব্যবসার সকল বৈশিষ্ট্য আছে, শুধুমাত্র কি নেই, মুনাফা অর্জনের যে মুনাফা যে অর্জন, এই মুনাফা অর্জনের উদ্দেশ্যটা কি নাই, মার থাকে না। এর জন্য আমরা কি বলতেছি,
এটাকে বলা হইতেছে কি, এজন্য মার খাবার তৈরি করা এটাকে ব্যবসা হিসেবে গণ্য করা হচ্ছে না। নেক্সট আমাদের যেটা উপযোগ সৃষ্টি, উপযোগ সৃষ্টি বলতে, উপযোগ বলতে বোঝায় হচ্ছে কোনো জিনিসের অভাব পূরণের সামর্থ্য। এখন অভাব পূরণের সামর্থ্য এটা যে কোনো জিনিস হইতে পারে। এটা যেমন আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কি তোমাদের কাছে একটা উপযোগ সৃষ্টি করতেছে। সেই উপযোগটা কি, তোমরা এটা দ্বারা বিভিন্ন বিষয়ে জানতে পারতেছো, আমাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে বিভিন্ন বিষয় তোমাদের আয়ত্ত হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের বিষয়, এটা হচ্ছে কি এক অন কাইন্ডস অফ উপযোগ, মানে অভাব পূরণের সামর্থ্যটাকে বোঝানো হইতেছে। সেই সাথে ঝুঁকি ও অনিশ্চয়তা, ব্যবসা করতে যাও, যেখানে যাও, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে ঝুঁকি এবং অনিশ্চয়তা জড়িত। এখন ঝুঁকিটা হচ্ছে কি, ঝুঁকিটা হচ্ছে, ঝুঁকি বলতে বোঝানো হচ্ছে যেটুকু আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে ঝুঁকি। আর অনিশ্চয়তা হচ্ছে যেটা পরিমাপ করা যায় না, এরা যে কোনো সময় আসতে পারে। যেমন কোভিড-19 করোনার সময় আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনাকাঙ্ক্ষিত ক্ষতির সম্মুখীন হয়েছে। যেমন অনিশ্চয়তা, এটা হচ্ছে কি কেউ জানে না, হঠাৎ করে আসবে। আর অনিশ্চয়তার যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে কি ঝুঁকি। বৈধ লেনদেন, বৈধ অবৈধ কোনো কাজ ব্যবসা হতে পারে না। ব্যবসা হইতে হলে অবশ্যই সেটা দেশের আইন দ্বারা কি হইতে হবে, বৈধ হইতে হবে। এবং পুনঃপৌনিকতা, পুনঃপৌনিকতা বলতে কি বোঝানো হইতেছে, এটা দ্বারা বোঝানো হইতেছে যে একটা কাজ বারবার সংগঠিত হওয়া। এখন ধরো আমরা যারা এখানে আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেখানে যে আমাদের কোনো জিনিস যদি ভালো লাগে সেগুলো আমরা অনেক বেশি দরে কিনে নিয়ে এসে যদি একদিনের জন্য আমাদের এলাকায় এনে বিক্রি করি, তাহলে সেটা কি ব্যবসা হবে? এটাকে কি ব্যবসা বলা যাবে? তোমরা কমেন্টে বলো সবাই। না, ব্যবসা হবে না। হ্যাঁ, ব্যবসা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে কি লেনদেনের পৌনঃপুনিকতা নাই, মানে পুনঃপুনতা নাই, মানে বারবার এটা সম্ভব না। এটা শুধুমাত্র কি একবারেই হবে। এটা আমাদের কি বারবার করার কোনো লক্ষ্য নাই। সো আশা করি আমরা সব মানে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের সবাই বুঝতে পারছি। হ্যাঁ, কে কি মানে কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আসো ব্যবসা। ব্যবসাটাকে তিনটা অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, ব্যবসাটাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে কি শিল্প, তারপরেরটা বাণিজ্য, তারপরেরটা হচ্ছে প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা। এখন শিল্প, শিল্প কি? শিল্প হচ্ছে কোনো জিনিস তৈরি করা। এখন সেই জিনিসটা হচ্ছে কি প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে নিয়ে আসা, সেটাকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। তার মানে কি বিভিন্ন আকার আকৃতি পরিবর্তন করতেছে। তার মানে আমাদের শিল্প কি ধরনের উপযোগ সৃষ্টি করতেছে? শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করতেছে। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত, মানে জিনিসের আকার আকৃতি পরিবর্তন করতেছে। তারপরে হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে এই যে শিল্প পণ্যটাকে তৈরি করলো, সেই পণ্যটাকে প্রকৃত ভোক্তা বা যারা এর মূল ব্যবহারকারী তাদের নিকট পৌঁছে দেওয়া। এখন সেই পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হইতে পারে, সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য বাণিজ্যের এই কাজগুলো দরকার। তারপরে আসে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? প্রত্যক্ষ সেবা হচ্ছে যেটা হচ্ছে কি মানুষ স্বাধীন পেশায় নিয়োজিত থেকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে কি করে? মানুষকে সেবা প্রদান করে। যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। এখন আসি আমরা শিল্পের ক্লাসিফিকেশনে। শিল্প ক্লাসিফিকেশনের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, শিল্পের ক্লাসিফিকেশনের প্রথমেই মানে প্রকারভেদে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায় এবং দ্বিতীয় পর্যায়, বা প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। যেটাই বলি প্রাথমিক পর্যায়ে যেটা থাকে, যখন কি ছিল না, মানে সেই আদি যুগে যখন এটা মানুষের কি ইন্টেনশনালি কোনো উদ্দেশ্য বা মানে উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছু তৈরি হয় না, আপনা আপনি হয়েছে, সেটা হচ্ছে কি যেমন কৃষি শিল্প। প্রাচীন যুগে মানুষ কি করছে, প্রকৃতি থেকে যেগুলো গজায় উঠছে সেগুলো নিয়েই কাজ করছে। এখন সেটা ধীরে ধীরে ধাপে ধাপে প্রযুক্তির সাথে সাথে উন্নত হয়েছে। কৃষি শিল্প হচ্ছে কি কৃষির সাথে রিলেটেড, মানে কৃষির সাথে যে সকল কার্যক্রম জড়িত সেটা। তারপরে আমাদের প্রাথমিক পর্যায়ের মধ্যে রয়েছে প্রজনন শিল্প, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। প্রজনন শিল্প কি? প্রজনন শিল্প হচ্ছে
একটা জিনিসটাকে আমরা কি করব, পুনরায় উৎপাদন মানে মুনাফা অর্জন করার জন্যে পুনরায় উৎপাদন কাজের উদ্দেশ্যে কি করব, তৈরি করব। এটা হচ্ছে কি বংশ বিস্তার রিলেটেড হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। যেমন কি আমাদের উদাহরণ হিসেবে ধরতে পারি নার্সারি, হ্যাচারি, এগুলো কি, এগুলাতে আমাদের কি করা হয়, গাছ ছোটোভাবে তৈরি করে এটা আবার পুনরায় অন্য জায়গায় স্থাপন করে কি করা হয়, স্থাপন করা হয়। সেই সাথে হ্যাচারিও সেম। তো তারপরে আসে আমাদের নিষ্কাশন বা উত্তোলন শিল্প। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, এটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমাদের দেখো নিষ্কাশন বা উত্তোলন, নিষ্কাশন বা উত্তোলন বলতে আমরা এখানে বুঝতেছি হচ্ছে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদ আমরা যদি উত্তোলন করি, যেমন নদী থেকে বালু উত্তোলন, নদী থেকে যদি বালু নিয়ে আসি সেটা প্রকৃতি প্রদত্ত, বালু তো আমরা তৈরি করতে পারি না, সেটা আমাদের কি নিষ্কাশন শিল্পের মধ্যে হবে। যদি আমরা নদী থেকে মাছ নিচ্ছি সেটা হতে পারে। তারপরে বন থেকে কাঠ সংগ্রহ, বন থেকে মধু সংগ্রহ, এগুলো হচ্ছে কি আমাদের নিষ্কাশন বা উত্তোলন শিল্পের মধ্যে পড়বে। তারপর আসো দ্বিতীয় পর্যায়ের শিল্প। দ্বিতীয় পর্যায়ের শিল্প এটা বর্তমানে আধুনিক যুগের সাথে বেশি অ্যাডজাস্ট, মানে এটা হচ্ছে শিল্প বিপ্লবের পর বেশি জনপ্রিয়তা পেয়েছে। সেটা প্রথমেই আমাদের আসে হচ্ছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প হচ্ছে কি, মানুষের এই যে বিভিন্ন ধরনের আমরা যে সকল পোশাক যা কিছু পাইতেছি এগুলো সবই হচ্ছে কিসের আওতাভুক্ত, উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। মানে হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কার্যক্রম সম্পাদন করে থাকে। তারপরে আসে হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পটা হচ্ছে কি, যেমন বিভিন্ন ধরনের নির্মাণ কাজ, বিল্ডিং হতে পারে, বিভিন্ন ধরনের রাস্তাঘাট হতে পারে, সেতু হতে পারে, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো হচ্ছে আমাদের কি নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পের মূল উদ্দেশ্য কি থাকে, মূলত মানুষকে সেবা দেওয়া। এখানে কীরকম হতে পারে, সেবা পরিবেশক শিল্পের মধ্যে যেমন সরকার আমাদের কি করতেছে, বিভিন্ন ধরনের যে গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলা যে আমাদের দিতেছে, এগুলো হচ্ছে কি আমাদের সেবা পরিবেশক শিল্প। এখন আসি আমরা আমাদের কি ব্যবসায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে, সেটা হচ্ছে কি বাণিজ্য। বাণিজ্যটা কি করতেছে, এই শিল্পে যে পণ্যটা তৈরি হইল সেই পণ্যটাকে কিভাবে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দিবে ইত্যাদি কাজের সমষ্টি। তো প্রথমেই যে জিনিসটা আসে, প্রথমেই যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিনিময়। এখন এই বিনিময় বলতে, বিনিময়টা হচ্ছে আমাদের দুইটা কাজের দ্বারা সম্পাদন হয়। একটা হচ্ছে কি ক্রয়, আর একটা হচ্ছে বিক্রয়। এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের কি হয়, বিনিময় কার্যক্রমটা সম্পাদন হয়। এই বিনিময় কার্যক্রমের মাধ্যমে কি হয়, আমাদের মালিকানা পরিবর্তন হয়। এখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, সেটা থাকতে পারে বিনিময়, থাকতে পারে ট্রেড, থাকতে পারে ক্রয় বিক্রয়। এটাকে আবার কিভাবে উপস্থাপন করা যায়, ব্যক্তিগত বাধা বা মালিকানাগত বাধা বা সত্যগত বাধা, এই সকল তিনটা একই নাম বিভিন্নভাবে উপস্থাপন হইতে পারে, সেটা দূর করা হয় বিনিময় অথবা ক্রয় বিক্রয় বা ট্রেড। তারপরে আমাদের এই ট্রেডটা আবার কি হইতে পারে, দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে দেশের ভিতরে আর একটা হচ্ছে দেশের বাইরে। এখন দেশের ভিতরে যখন হয় সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল, মানে অভ্যন্তরীণ, মানে আমাদের দেশের মধ্যে। সাপোজ ধরো ঢাকার একটা ব্যবসা চট্টগ্রামের একটা ব্যবসার সাথে কানেকশন বা তাদের সাথে যোগাযোগ, ক্রয় বিক্রয় হচ্ছে, সেটা কি অভ্যন্তরীণ। আর বৈদেশিকটা হচ্ছে কি, সে বৈদেশিকটা হচ্ছে দুইটা স্বাধীন দেশের মধ্যে বা দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে লেনদেন হইতে পারে, সেটা হচ্ছে কি বৈদেশিক। এখন সেই অভ্যন্তরীণটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কি, এটা পাইকার এবং খুচরা। পাইকার কি, পাইকার হচ্ছে যারা কি করে না, সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে না, তারা হচ্ছে পাইকার। আর খুচরা বিক্রেতা কারা, খুচরা বিক্রেতা হচ্ছে আমরা যারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার জন্য যাদের থেকে নিয়ে আসি, তারা হচ্ছে কি খুচরা বিক্রেতা। এখন আসো বৈদেশিক বাণিজ্যের কি, বৈদেশিক বাণিজ্যের আমাদের কি ক্লাসিফিকেশনে প্রথম আমদানি। আমদানি মানে কি, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কি করে নিয়ে আসি, আমদানি করে নিয়ে আসি। সেটা হচ্ছে কি আমাদের মানে ক্রয় করে নিয়ে আসি, মানে অন্য দেশ থেকে যেটা ক্রয় করে নিয়ে আসা হয় সেটা হচ্ছে কি আমদানি। আর রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে কোনো জিনিস বাইরে বিক্রি করলে, যেমন পোশাক, তারপরে হচ্ছে
আমরা আর কি বিভিন্ন ওষুধ স্কোয়ার, তারপরে ফার্মাসি স্কোয়ারের বিভিন্ন ওষুধ আমরা বিভিন্ন দেশে বিক্রি করে থাকি। সেই সাথে আমাদের হচ্ছে কি পুনঃরপ্তানি। এখানে আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, পুনঃরপ্তানিটা কি? পুনঃরপ্তানিটা হচ্ছে তুমি কোনো দেশ থেকে, মানে আমরা কোনো দেশ থেকে আমদানি করে নিয়ে আসছি, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আকার আকৃতি বা একটু চেঞ্জ করে, গুণাগুণ চেঞ্জ করে এটা আমরা অন্য কোনো দেশে কী করে দিচ্ছি, সেল করে দিচ্ছি, অন্য কোনো দেশে বিক্রয় করে দিচ্ছি। যেমন প্রশ্ন হতে পারে যে মায়ানমার থেকে শুটকি নিয়ে এসে বাংলাদেশে নতুন প্রক্রিয়াজাতকরণ করে ইন্ডিয়ায় সাপ্লাই দেওয়া হলো বা ইন্ডিয়ায় বিক্রি করা হয়েছে, এটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কি পুনঃরপ্তানির অন্তর্ভুক্ত বা পুনঃরপ্তানির মধ্যে পড়ে থাকে। এখন এই যে বাণিজ্যের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ধাপ, বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে কি করা হয়, ভোক্তার নিকট পৌঁছে দেওয়া হয়, এই সকল কাজ সম্পাদন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য, ভালোভাবে সম্পাদন করার জন্য আমাদের যে সহায়ক কার্যাবলীগুলো, সেটা হচ্ছে 1 নাম্বার গুদামজাতকরণ, 2 নাম্বার বিমা, 3 নাম্বারে ব্যাংকিং, 4 নাম্বারে পরিবহন। এখন এই যে গুদামজাতকরণটা কি? গুদামজাতকরণ আমরা যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছি, সেগুলো আমাদের 1 বছরে বিক্রি হতেও পারে, নাও পারে, সেগুলো আমাদের কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। এখন এই সংরক্ষণ করার কার কাজ? গুদামজাতকরণের কাজ, মানে গুদাম করে রাখা। এটার মাধ্যমে আমাদের কি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়। এই জন্যই আমাদের 1 বছরের উৎপাদিত, 1 সিজনের উৎপাদিত আলু আমরা সারা বছর পাচ্ছি। তারপর আসো বিমা। বিমাটা হচ্ছে কি? বিমা হচ্ছে কি করবে আমাদের? বিমা হচ্ছে আমাদের ঝুঁকিগত বাধা দূর করবে। মানে ঝুঁকিগত বাধা বলতে এই যে ব্যবসা বাণিজ্য করতে গেলে বা নৌপথে বিভিন্ন পণ্য আনয়ন করতে গেলে ক্ষতির সম্মুখীন হতে হয়। যদি কোনো ব্যবসায়ী সম্পূর্ণ পণ্য সমস্ত কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে সে কী হবে, নিরাশ হয়ে যাবে। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি হয়, বিমার দরকার হয়। ব্যাংকিংটা হচ্ছে কি, মানে ব্যাংক মানে আর্থিক প্রতিষ্ঠান। এরা আমাদের কি করে, এরা আমাদের হচ্ছে কি করে, বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিয়ে থাকে। তার মানে কি, অর্থগত বাধা দূর করতেছে। তারপর আসো পরিবহন মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য স্থানান্তর করতে যেটা সাহায্য করে, সেটা পরিবহন। তার মানে কি, পরিবহন হচ্ছে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে। দেন আচ্ছা, আমরা যারা আছি, আমাদের এটাতে কোনো সমস্যা আছে? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কোশ্চেন করতে পারো। সবার বুঝতে অসুবিধা হয় নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমাদের বলতেছে যে প্রকৃত অনুযায়ী উৎপাদন শিল্পের প্রকারভেদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেক্ষেত্রে আমাদের 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিশ্লেষণ শিল্প, প্রক্রিয়াজাতকরণ শিল্প, যৌগিক শিল্প, আর হচ্ছে সংযোজন শিল্প। তো বিশ্লেষণ শিল্পটা হচ্ছে কি? বিশ্লেষণ শিল্প হচ্ছে একটা পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা। মানে হচ্ছে একটা পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা, মানে একটা পদার্থ থেকে একাধিক পণ্য তৈরি হবে, একটা পদার্থ থেকে একাধিক পণ্য তৈরি হবে। সেটা হচ্ছে কি আমাদের বিশ্লেষণ শিল্প। যেমন কি খনিজ কোক কয়লা থেকে বিভিন্ন, মানে কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলো কি হয়, আমাদের বিভিন্ন ধরনের খনিজ কোক কয়লা থেকে বিভিন্ন ধরনের কি হইতেছে, সংশোধনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য তৈরি হইতেছে। সেই সাথে হচ্ছে কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো। প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্প কি? প্রক্রিয়াজাতকরণ শিল্প হচ্ছে একটা থেকে আর একটা তৈরি। যেমন কি আখ থেকে চিনি, আখ থেকে চিনি, তার মানে কি এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি প্রক্রিয়াজাতকরণ শিল্প। এখন আসলে যৌগিক শিল্প। যৌগিক শিল্পটা হচ্ছে কি সম্পূর্ণ বিশ্লেষণ শিল্পের বিপরীত। মানে হচ্ছে একাধিক পণ্য বা একাধিক পদার্থের সমন্বয়ে যখন একটা পণ্য তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের কি শিল্প? সেটা হচ্ছে আমাদের যৌগিক শিল্প। যেমন সার, সাবান, এগুলা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পদার্থের সমন্বয় করে আমাদের একটা পণ্য তৈরি করা হচ্ছে। সংযোজন শিল্প। সংযোজন শিল্পটা মূলত হচ্ছে বড় ধরনের বিশাল আকৃতির পণ্যের ক্ষেত্রে প্রয়োজন। যেমন জাহাজ, কম্পিউটার, এগুলোর জন্য আমাদের কি সংযোজন শিল্প। মানে একাধিক শিল্পের পণ্যের সমন্বয় করে যখন একটা নতুন ফিনিশড বা সমাপনী পণ্য তৈরি করা হয়, সেটা হচ্ছে আমাদের কি সংযোজন শিল্প। তাহলে আমাদের এটা নিয়ে কারো সমস্যা আছে নাকি? যদি কারো সমস্যা থাকে তাহলে সবাই কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি।
প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা নিয়ে আগে কথা বলা হয়েছে। প্রত্যক্ষ সেবাটা হচ্ছে মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। কিসের বিনিময়ে? সেবার বিনিময়ে। কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যারা আছে তারা। তো এই ক্ষেত্রে সেবার আমাদের দেখো সেবার বৈশিষ্ট্যের কথা বলছি, অস্পর্শনীয়। সেবা কি স্পর্শ করা যায়? সেবা কিন্তু স্পর্শ করা যায় না, এটা অনুভব করা যায়। এটা আমরা কি পাই? এটা আমরা ভোগ করার পর স্যাটিসফাই হই না, মানে সন্তুষ্টি হই বা হই না, এরকম। অবিচ্ছিন্ন। সাপোজ ধরো তোমরা যারা এখন উপস্থিত আছো ক্লাসে, তোমরা এই ক্লাসের সুবিধা নিতে পারতেছো, সেই সাথে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাকে আস্ক করে জেনে নিতে পারতেছো। কিন্তু যদি যারা এখন উপস্থিত নাই, তারা কি এই সুবিধাটা পাবে? পরবর্তীতে যদি রেকর্ড ক্লাস বা কোনো মাধ্যমে জানতে পারে, তাহলে কি তারা এই সুযোগ সুবিধাটা পাবে? কোশ্চেন করে অ্যান্সার করে নিতে পারবে? পারবে না। তার মানে কি, সেবা এবং সেবা দানকারী এবং সেবা গ্রহীতা দুজনকে কি হইতে হবে? ইনস্ট্যান্ট উপস্থিত থাকতে হবে। এর জন্য এটা বলা হয়েছে কি, সেবা দাতা এবং সেবা গ্রহীতা আলাদা হইতে পারবে না, অবিচ্ছিন্ন হইতে পারবে না। বই বা দৃশ্য, মানে এটা বোঝানো হইতেছে কি, দেখো সেবার একটু তারতম্য হতেই পারে, কারণ এটা কি হইতে পারে না, এক্স্যাক্ট সেম টু সেম হইতে পারে। যেমন ডাক্তার, একজন ডাক্তার সে কি সবাইকে সমান সমান সার্ভিস দিতে পারবে? কারণ একটু ডেভিয়েশন হবে, কারণ আমরা তো মানুষ তো কি মেশিন না। মেশিন হলে সমান সার্ভিস দেওয়া পসিবল, মানে কোনো কম বেশি হবে না। কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা কি না, সম্ভব না। মানে একটু বৈসাদৃশ্য, মানে একটু তারতম্য হইতে পারে, কিন্তু বেশিরভাগ হবে না, অল্প একটু হইতে পারে। বিনাশশীলতা বা মানে নশ্বরতা। এখন বিনাশশীলতা বলতে কি বোঝানো হইতেছে? বিনাশশীলতা বলতে বোঝানো হচ্ছে পচনশীল। যেমন আজকের এই ক্লাস যদি কোনোভাবে রেকর্ড না থাকে, কোনো কিছু না থাকে, যারা এখন উপস্থিত নাই তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা যারা কি ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে টেনশনে আছে, বা কিভাবে কি করবে এবার নতুন করে, কেমন প্রশ্ন করে, কিভাবে করে, তোমাদের যারা যা সমস্যা আছে সেগুলো এখন জিজ্ঞেস করে নিতে পারতেছো। কিন্তু যারা এখানে উপস্থিত নাই, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কী করতে পারবে না, পরবর্তীতে কারোর সাথে শেয়ার করতে পারবে না, সমস্যার সমাধান করতে পারবে না। তারা কি এই যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটা কি ইনস্ট্যান্ট আজকে শেষ, এই সেবাটা তারা পরবর্তীতে আর পাচ্ছে না। তার মানে কি, সেবা সর্বাপেক্ষা ধ্বংসশীল বা বিনাশশীল উপায়দান। তারপরে আসো আমাদের, আচ্ছা এটা নিয়ে কারো সমস্যা আছে কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন নেক্সট হচ্ছে আমরা এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এগুলো হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের এমসিকিউ, যে কী ধরনের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে সেগুলোর মধ্যে প্রথম দেখো, ব্যবসায় কোন ধরনের সংগঠন? ব্যবসায় কোন ধরনের সংগঠন? প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়। ব্যবসায় কোন ধরনের সংগঠন? ব্যবসা হচ্ছে কি, আমরা যারা ওসি আমরা একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করি যে আসলে ব্যবসা কোন ধরনের সংগঠন। রাকিব বলতেছে সামাজিক সংগঠন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা মোটামুটি সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, ব্যবসা হচ্ছে কি, সামাজিক সংগঠন। কেন সামাজিক? কারণ ব্যবসার কার্যক্রম হচ্ছে কি, সমাজের মানুষকে ঘিরে, সমাজের মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, সমাজের মানুষকে বিভিন্ন ধরনের সেবা ইত্যাদি বিষয়, মানে মানুষের সুবিধার জন্য সমাজকে কেন্দ্র করে ব্যবসা, সেই জন্য হচ্ছে কি ব্যবসাটা কি, সামাজিক সংগঠন। তারপরে আসো আমাদের নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নাই? আমরা যারা আছি কিছুক্ষণ আগে আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য দেখে আসছি, তার উপর ভিত্তি করে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, অনেক অ্যান্সার দিছে। আচ্ছা ঠিক আছে, অনেক অ্যান্সার দিছে শ্রমিক ছাঁটাই। আচ্ছা সঠিক বলছে। হ্যাঁ তোমরা মোটামুটি সবাই সঠিক বলতেছো। রুশো বলতেছে সংগঠন, না না সংগঠন না, এটা হবে শ্রমিক ছাঁটাই। হ্যাঁ কেন? কারণ হচ্ছে দেখো, ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়, সংগঠন কি, সংগঠন মানে হচ্ছে কি, সবাইকে একত্রিত সংঘবদ্ধ করা, সবাইকে মিলে কাজ করা, কি কি উপকরণ আদি লাগবে সেগুলোকে সংগ্রহ করা। তাহলে কি ব্যবসায়কে দেখলে দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কিন্তু শ্রমিক ছাঁটাই করা কি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? তোমার যদি শ্রমিক না থাকে তুমি কাজ করবে কেমনে? বুঝছো নাই? এই তাইলে হচ্ছে কি, ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় হচ্ছে শ্রমিক ছাঁটাই। প্রমিতকরণ বলতে কি বোঝায়? প্রমিতকরণ বলতে কি বোঝায়? প্রমিতকরণ কি? প্রমিতকরণ মানে হচ্ছে পণ্যের মান নির্ধারণ করা, পণ্যের গুণাগুণ, আকার, আকৃতি, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে পণ্যের মানটাকে নির্ধারণ করা। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 4 নাম্বারটা। ঠিক আছে, এই দেখো আমরা কিছুক্ষণ আগে যে পড়ে আসলাম কি,
শিল্পের উৎপাদন শিল্পের প্রকারভেদের মধ্যে দেখো বলতেছে কেরোসিন কোন শিল্পজাত পণ্য, কেরোসিন কোন শিল্পজাত পণ্য? কেরোসিন হচ্ছে, আচ্ছা সঠিক উত্তর দিছ, হ্যাঁ বেশ কয়েকজন সঠিক অ্যান্সারই দিছ। হ্যাঁ, কেরোসিন হচ্ছে বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। কারণ কেরোসিন কি হইতেছে একাধিক, মানে একটা পদার্থকে বিশ্লেষণ করে একাধিক, কেরোসিন হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হচ্ছে বিশ্লেষণ শিল্প। ব্যাংক কর্তৃক ঋণ মঞ্জুর এটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? কিছুক্ষণ আগে আমরা বলে আসলাম ব্যাংকিং কি ধরনের উপযোগ সৃষ্টি করে। ও কেউ বলতেছে অপশনে নাই ভাইয়া, অপশনে নাই মানে ও আচ্ছা ঠিক আছে, অর্থগত উপযোগ নাই, মানে আমাদের অর্থগত উপযোগ সেটা নাই। এখন দেখো সত্যগত উপযোগ বিনিময়ের মাধ্যমে, সময়গত উপযোগ গুদামজাতকরণের মাধ্যমে, স্থানগত উপযোগ পরিবহনের মাধ্যমে, তাহলে বাকি থাকে কি সেবাগত উপযোগ। কারণ ব্যাংক আমাদের কি দিচ্ছে? সেবা দিচ্ছে, ঋণ দিয়ে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে। এই জন্যে অ্যান্সার হচ্ছে সেবাগত উপযোগ। অনেক সময় আমাদের 100% শিওর অ্যান্সার নাও থাকতে পারে, কিন্তু সব কিছু বিবেচনা করে যেটা সবচেয়ে বেশি পারফেক্ট এবং কারেক্ট সেটাকে আমাদের অ্যান্সার করতে হবে। নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? কোনটিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? লোকবল, ভূমি, সংগঠন, অর্থ, কোনটা? হ্যাঁ সব মোটামুটি অর্থ বলছো। লোকবল, লোকবল কেন হবে ভাইয়া? লোকবল হবে কেন? লোকবল মানে সবাই, তাহলে সবাই কি ব্যবসার মূল কি? ব্যবসার প্রাণ। অর্থ ছাড়া ব্যবসা হয় না ভাইয়া। সো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অর্থ। আচ্ছা নেক্সট স্লাইডে যাচ্ছি। নার্সারি কোন ধরনের শিল্প? কিছুক্ষণ আগে আমরা বলে আসলাম নার্সারি আমাদের প্রজনন শিল্প নিয়ে আমরা কথা বলছি। নার্সারি কোন শিল্প? প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। প্রাথমিক শিল্প বিপ্লব কোথায় এবং কত সালে ঘটেছিল? প্রাথমিক বিপ্লব কোথায় হয়? ইউরোপ। হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিছ, 1750। এখন আসো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে কি ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ, ব্যবসায় পরিবেশ মানে কি? ব্যবসায় যে পরিবেশ, যে পটভূমিতে, যে জায়গার মধ্যে তার কি করে কার্যক্রমটা পরিচালনা করে সেটা হচ্ছে কি ব্যবসায় পরিবেশ। যে পারিপার্শ্বিকতার মধ্যে কাজ করে সেটা হচ্ছে কি ব্যবসায় পরিবেশ। এখন এই ব্যবসায় পরিবেশটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে বেস্টিক আর একটা হচ্ছে সামষ্টিক। বেস্টিক হচ্ছে কি? বেস্টিক পরিবেশ হচ্ছে কি সমষ্টিক না, এটা আমাদের কি হবে? সামষ্টিক হবে, সামষ্টিক। হ্যাঁ সামষ্টিক পরিবেশ হবে। তো বেস্টিক পরিবেশটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। এখন বেস্টিক পরিবেশটা কি? বেস্টিক পরিবেশ হচ্ছে যে সকল পরিবেশের যে সকল উপাদান ব্যবসায়ের উপর প্রত্যক্ষভাবে সরাসরি কি করে প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে কি আমাদের বেস্টিক পরিবেশের উপাদান। এই বেস্টিক পরিবেশের উপাদান একটা প্রতিষ্ঠানের ভিতরে হইতে পারে, আবার একটা প্রতিষ্ঠানের বাইরে হইতে পারে। এখন প্রতিষ্ঠানের ভিতরে কি কি রয়েছে? প্রতিষ্ঠানের ভিতরের মধ্যে রয়েছে দেখো মালিক রয়েছে, পরিচালনা পরিষদ রয়েছে, শ্রমিক কর্মী রয়েছে, সেই সাথে রয়েছে কি প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কি সুযোগ সুবিধা। তাহলে কি এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে কি আমাদের ব্যবসায়ের অভ্যন্তরে, ব্যবসায়ের ভিতরে পরিবেশের উপাদান, যেগুলো আমাদের ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করতে পারে। আর একটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশের মধ্যে কি রয়েছে? বাহ্যিক পরিবেশের মধ্যে রয়েছে হচ্ছে প্রতিযোগী। প্রতিযোগীকে তোমার সমজাতীয় যে ব্যবসায়ী, সে তোমার মতো সেম পণ্য, সেম কোয়ালিটির পণ্য বাজারে সাপ্লাই দিতেছে, সে হচ্ছে কি প্রতিযোগী। তারপরে ক্রেতা ভোক্তা, যারা তোমার পণ্যটা ক্রয় করবে, ভোগ করবে, তাদের বোঝানো হচ্ছে সরবরাহকারী, যাদের থেকে তুমি পণ্য নিয়ে আসো, বিভিন্ন ধরনের কি কাঁচামাল নিয়ে আসো, সেটা হচ্ছে কি তারা হচ্ছে সরবরাহকারী। কৌশলগত মিত্র। কৌশলগত মিত্র মানে আমরা যারা সমপর্যায়ী ব্যবসায় আছি আমরা কি করব? নিজেদের মধ্যে ক্ষতিকর প্রতিযোগিতা না করে আমরা সমপর্যায়ে থাকবো, নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করব না। আমরা চেষ্টা করব ভালোভাবে নিজেরা ভালো সার্ভিস দেওয়ার জন্য জনগণকে সমতালে সমানভাবে, মানে ভালো সম্পর্ক বিল্ড আপ করবো নিজেদের মধ্যে। সরকারি সংস্থা, অনেক প্রতিষ্ঠান আছে
যেখানে কি করে সরকার হস্তক্ষেপ করে তার নিয়োগবদ্ধ বিভিন্ন ধরনের ব্যক্তিদের দ্বারা। কেন? কারণ বিভিন্ন অনৈতিক কার্যক্রম বা ওই প্রতিষ্ঠানটাকে বিভিন্নভাবে কি করা, নিরীক্ষা করার জন্য কি হইতে পারে, সরকারি বিভিন্ন সংস্থা কাজ করতে পারে। এগুলো হচ্ছে কি আমাদের বাহ্যিক পরিবেশের উপাদান। কিসের ক্ষেত্রে? ব্যষ্টিক পরিবেশের ক্ষেত্রে, মানে প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করতে পারে সরাসরিভাবে। এখন আসে সামষ্টিক বা সাধারণ, যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে কি, দেখো এই যে এটা হচ্ছে কি সামষ্টিক বা সাধারণ পরিবেশের উপাদান। সেগুলোর মধ্যে কয়টা আছে? 6টি। প্রথমটা কি? প্রথম হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে দেখো তো। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত, নদী নালা, বন জঙ্গল ইত্যাদি। এগুলো হচ্ছে কি আমাদের প্রকৃতি প্রদত্ত, এখানে আমাদের নিজস্ব কোনো হাত নেই। এটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমাদের মূলত জানতে হবে যে কোনটা কোন পরিবেশের উপাদান। আমাদের পরীক্ষা তো মূলত নৈর্ভিত্তিকের উপর হবে। সো আমাদের জানতে হবে কোন পরিবেশের উপাদান কি। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক আর হচ্ছে আইনগত, সামাজিক। এই চারটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। বাদ বাকি প্রযুক্তিগত এবং প্রাকৃতিক এটা আমরা দেখেই বুঝতে পারবো। বুঝে গেল? সো সেই ক্ষেত্রে দেখো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ মানে অর্থের সাথে রিলেটেড, মানে যেটা আমাদের কি অর্থের সাথে রিলেটেড। তার মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো অর্থনৈতিক পরিবেশের মধ্যে সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে দক্ষ উদ্যোক্তা। আমাদের হতেই পারে এটা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। এটা আমাদের কি মনে হতে পারে, যেটা আমাদের সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত, কিন্তু এটা কি, এটা কিন্তু অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কেন? কারণ একজন দক্ষ উদ্যোক্তা দেশের সম্পদ, অর্থনৈতিক সম্পদ, তাকে দ্বারা দেশের অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধন হয়। তারপরে সঞ্চয়পত্র, বিনিয়োগ, প্রতিষ্ঠানের সুনাম, চাহিদা ও ভোগ। চাহিদা ও ভোগ ব্যবসায়ের কিসের মধ্যে? অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ সরকারের বিভিন্ন প্রেক্ষাপট, সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রমে হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। যেমন দেখো আমাদের এখানে কি সরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের নিয়ম নীতিমালা, সার্বভৌমত্ব, রাজনৈতিক দল, স্বাধীনতা, বাণিজ্যিক নীতিমালা ইত্যাদি। এগুলো হচ্ছে কি সব হচ্ছে সরকারের কার্যক্রম। এগুলো হচ্ছে কি আমাদের ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত? রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশটা হচ্ছে কি এটা আমাদের দেশের ঐতিহ্য, দেশের কিসের সাথে জড়িত? অতীত ইতিহাসের সাথে জড়িত, দেশের মানুষের কালচারের সাথে জড়িত, দেশের মানুষ কেমন, কি তাদের চলাফেরা কেমন, এসবের সাথে জড়িত। দেখো কি রয়েছে, জনসংখ্যা, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, আচার আচরণ, মূল্যবোধ ইত্যাদি হচ্ছে কি আমাদের সামাজিক পরিবেশের উপাদান। আইনগত পরিবেশ, দ্বিপাক্ষিক চুক্তি। আচ্ছা, দ্বিপাক্ষিক চুক্তি, হ্যাঁ দ্বিপাক্ষিক চুক্তি বলতে বোঝানো হচ্ছে দেখো ধরো আমাদের বাংলাদেশ সরকার কি করতেছে, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতেছে যে আগামী 5 বছর আমরা এই কার্যক্রম আমরা কি করব, নিজেদের মধ্যে পরিচালনা করব, আমরা এটা আপনাদের দিব, আপনারা আমাদের এটা দিবেন। এটা হচ্ছে কি দ্বিপাক্ষিক চুক্তি, মানে একটা দেশ অন্য একটা দেশের সাথে মধ্যে যে চুক্তিটা হয়। যেমন কিছুদিন মানে গত পরশু না কবে যেন ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যে কনভারসেশন, যে চুক্তি হওয়ার কথা ছিল, এগুলো হচ্ছে কি দ্বিপাক্ষিক চুক্তি। যদিও দুর্ভাগ্যবশত চুক্তিটা হয়নি। তাহলে আমাদের কি দ্বিপাক্ষিক চুক্তি বোঝা গেল। আচ্ছা, তারপরে আসলে দেখো সাধারণ বাজার ব্যবস্থা, শিল্প আইন, শ্রম আইন, পরিবেশ, এগুলো হচ্ছে কি আমাদের আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। আচ্ছা, একজন বলছো ভাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ। হ্যাঁ দেখো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো একটা কোশ্চেন জিজ্ঞেস করছো। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা কেন রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত? কারণ দেশের আইন শৃঙ্খলা এগুলা কে ঠিক করে, কে বিরাজ, মানে কে হচ্ছে প্রতিষ্ঠা করে? সরকার। সরকারের বিভিন্ন পক্ষ, সরকারের হয়ে বিভিন্ন পক্ষ এই কার্যক্রমগুলো পরিচালনা করে। সেই জন্য এটা হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। দেশের আইন শৃঙ্খলা কেমন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, সব কার উপর ভিত্তি করা হয়? দেশের সরকারের উপর ভিত্তি করা হয়। এই জন্য এটা রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে দেখো বিজ্ঞান ও প্রযুক্তি। এই বিজ্ঞান ও প্রযুক্তি মূলত আমাদের কি, এটা হচ্ছে বর্তমান আধুনিক প্রযুক্তির সাথে রিলেটেড যে সকল বিষয় আছে, যেমন দেখো প্রত্যেকটার সাথে বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিষয় উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইড। সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসায় মূলত এটা হচ্ছে কি, এই ব্যবসা করার জন্য যারা মূলধন দেয় তাদের নিজস্ব কি থাকে না, মুনাফা পাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না, মূলত থাকে সমাজের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন কিছু দূরীভূত করার জন্যে এটা থাকে। কিন্তু এই ব্যবসাটা কি করা হয়,
সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য মূলধন দেয় এবং যখন এই প্রতিষ্ঠানটা মুনাফা অর্জন করে এবং বাজারে স্ট্যাবলিশ হয় মানে স্থির হয়, তখন যারা মূলধন দিচ্ছে তাদের অর্থটাকে ফেরত দিয়ে ব্যবসা নিজের মতো করে চলে। এই ব্যবসার উদ্ভাবক বর্তমান আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি কি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এখন আসো আমাদের কি নৈর্ভিত্তিক নিয়ে কথা বলতে হলে প্রথমে দেখো আমাদের ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে দেখো সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি নিচের কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত। দেখো শিল্পনীতি বাণিজ্য নীতি এটা কিন্তু আমাদের আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত, কিন্তু কার কথা বলছে? সরকারের। তাহলে সরকারের এই কথা মানে এটা হচ্ছে কি, এটা আমাদের কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু যদিও আমাদের এখানে কনফিউশন করার জন্য আইনগত পরিবেশ দেয় নেই, সো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তোমরা মোটামুটি বেশ কয়েকজন সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্নের অ্যান্সারটা আমরা সবাই দেখি, কমেন্ট করে জানাই। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ব্যবসায় পরিবেশের উপাদান নয়? আচ্ছা অনেকজন বলতেছো। আচ্ছা ঠিক আছে মুদ্রাস্ফীতি না। কেন মুদ্রাস্ফীতি না ভাই? মুদ্রাস্ফীতি না হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে যখন কি হয় আমাদের অর্থের মানে আমাদের যে দেশের টাকা, এক কথায় টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, মানে অনেকগুলো টাকা নিয়ে অল্প পণ্য কিনতে হয়, সেটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। তাহলে এটা কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি মনস্তাত্ত্বিক শক্তি। শিক্ষা সংস্কৃতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? কিছুক্ষণ আগে দেখে আসলাম সংস্কৃতি ঐতিহ্য এগুলো কিসের অন্তর্ভুক্ত ভাইয়া? এগুলো হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। নেক্সট আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আমরা কথা বললাম কিছুক্ষণ আগে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? সবাই অ্যান্সার দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। মানব সম্পদ কোন পরিবেশের অন্তর্ভুক্ত ভাইয়া? বলো সবাই কমেন্টে। হ্যাঁ, মানব সম্পদ আমাদের কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কিছুক্ষণ আগে আমরা যেমন কি দক্ষ উদ্যোক্তা নিয়ে কথা বললাম সেটা। মুদ্রাস্ফীতি দেখো কিছুক্ষণ আগে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বললাম, দেখো চলে আসছে। মুদ্রাস্ফীতি হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এখন আসো আমাদের খুবই বহুল প্রচলিত এবং খুবই সহজ একটা টপিক, সেটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়, যেটা নিয়ে আমরা সবাই মোটামুটি ধারণা আছে যে একজন মাত্র ব্যক্তি একটা ব্যবসা গঠন করবে, পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, মুনাফা হবে নিজেই নিবে, লাভ হবে ক্ষতি হবে যা হবে সব একাই, দায় ক্ষতি যা সব নিজেই নিয়ে নিবে, সমস্ত দায়ভার তার। সেটা হচ্ছে কি আমাদের এক মালিকানা ব্যবসায়। এখন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্র আছে। এখন এরকম আমাদের কোশ্চেন হইতে পারে যে নিচের কোনটি মানে স্বল্প পুঁজির ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখন আমাদের এখানে স্বল্প পুঁজির ব্যবসা, এখানে মুদির দোকান বলছে, সে সাথে লন্ড্রি সব বলছে, কিন্তু এখান থেকে একটা দিয়ে দিল, এটা দিল, মানে আমাদের এখান থেকে একটা দিল, সাথে এটা আরও কিছু দু একটা দিয়ে দিল, তাহলে তখন আমাদের অ্যান্সার কী করতে হবে? যেটা এটার অন্তর্ভুক্ত আছে সেটা। এই জন্য হচ্ছে আমাদের এই স্টেপগুলো দেওয়া হয়েছে। যেমন ক্ষুদ্রায়তন, অবশ্যই এটা ক্ষুদ্রায়তন, স্বল্প জায়গা নেই। যেমন পানের দোকান, চায়ের স্টল। তারপর হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা, স্বল্প পুঁজির ব্যবসার ক্ষেত্রে মানে যেখানে কম টাকা পয়সা লাগে সেটা। তার মধ্যে হচ্ছে মুদির দোকান, লন্ড্রিজ। তারপরে কম ঝুঁকির ব্যবসায়, কম ঝুঁকির ব্যবসা মানে যেখানে কি ঝুঁকিটাও কম, মানে যেটুকু বিনিয়োগ করছে সেটুকুই ঝুঁকি। যেমন মুদির দোকান, ওষুধ ব্যবসায় কারণ এখানে ঝুঁকির পরিমাণ কম, কারণ এটা সবারই প্রয়োজন, সবাই নাই। কৃষি পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী কেন উপযোগী? কারণ কৃষি পণ্যটা কি হয় সচরাচর বাজারে মূলত উৎপাদনকারীরাই মূলত বাজারে সেল করে থাকে। পাট উৎপাদন, প্রত্যক্ষ সেবামূলক প্রতিষ্ঠান, যেমন দেখো লন্ড্রি, সাইকেল মেরামত, পচনশীল চাহিদার পণ্য, সবজি ব্যবসায়, মাছের আড়ং, তারপরে পরিবর্তনশীল চাহিদার পণ্য, কাপড়ের ব্যবসায়, বুটিক ও রেডিমেড গার্মেন্টস উৎপাদন ও চাহিদার স্থানীয়তা, রংপুরে তামাক চাষের সাথে সম্পৃক্ত ব্যবসায়। আমাদের এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আশা করি থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো আমাদের এখানে আরও কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য থাকতে আছে। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধাটা কি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা এগুলো হচ্ছে একটু নোট করে নাও তোমরা। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে
অসীম দায়। মানে যদি প্রতিষ্ঠানের বাইরে কোনো দায় সৃষ্টি হয়, যে পরিমাণ মূলধন বিনিয়োগ করছে সেটা মালিকের ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত টাকা পয়সা দ্বারা কি সীমাবদ্ধ, মানে ঘরের সম্পদ পর্যন্ত সীমাবদ্ধ। সেই সাথে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি একক মালিকানা। প্রধান সুবিধাটা হচ্ছে কি, এখানে হচ্ছে প্রধান সুবিধা হচ্ছে কি সহজ গঠন করা যায়, মানে বেশি কোনো আইনগত ঝামেলা থাকে না। আচ্ছা, এখন আমাদের আসি হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্নে। নৈর্ব্যক্তিক এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন? এক মালিকানা ব্যবসার জন্য কোন দলিল প্রয়োজন হয়? সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই মোটামুটি সঠিক অ্যান্সার দিছো, ট্রেড লাইসেন্স। আচ্ছা হ্যাঁ ভাই, ট্রেড লাইসেন্স। যদি এক মালিকানা ব্যবসায় কি হয়, পৌর এলাকার মধ্যে বা সিটি কর্পোরেশনের মধ্যে হয়, তাহলে কি দরকার? ট্রেড লাইসেন্স দরকার হয়। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার ট্রেড লাইসেন্স। সঙ্গবিধি কিসের জন্য দরকার হয়? সঙ্গবিধি দরকার হয় হচ্ছে প্রায় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, মানে কোম্পানির ক্ষেত্রে, স্মারকলিপি কোম্পানির ক্ষেত্রে। চুক্তিপত্র কিসের ক্ষেত্রে লাগে ভাই? চুক্তিপত্র লাগে আমাদের অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। দায়ের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? দায়ের দিক থেকে কিছুক্ষণ আগেই বললাম যে এটা কি প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত অর্থের বাইরেও দায় সৃষ্টি হয়, মানে অসীম দায়, এখানে ঝুঁকিটা বেশি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এক মালিকানা ব্যবসায়। আমাদের নেক্সট প্রশ্ন, এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় কোনটি? এক মালিকানা মালিকের দায় দেখো নির্দিষ্ট, মাঝামাঝি, সসীম, অসীম। আমরা কিছুক্ষণ আগেই বলে আসলাম এক মালিকানা ব্যবসায়ের দায় কেমন? অসীম। কেন এক মালিকানা কারবারের বিরুদ্ধে মামলা করা যায় না ভাইয়া? দেখি তোমরা সবাই অ্যান্সার বলো। অসীম দায় না ভাইয়া, অসীম দায় হবে না। আচ্ছা, তোমরা বেশ কয়েকজন সঠিক অ্যান্সার দিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পৃথক আইনগত সত্ত্বে নেই। মূলত আমরা কি করি? মামলা করব কাকে? এই প্রতিষ্ঠানের উপর। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব কি নাই? মালিকানা নাই। আমাদের যদি মামলা করতে হয় তাহলে কার বিরুদ্ধে মামলা করতে হবে? মালিকের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে করতে পারবো না, কারণ এর নিজস্ব কোনো সত্তা নাই। সো এটার আমাদের অ্যান্সার হচ্ছে পৃথক আইনগত কোনো সত্তা নেই, এটার অ্যান্সার অসীম দায়। তো আজকে তোমাদের সামনে এখন লাস্ট টপিক নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে কি আমাদের শেষ টপিক আজকের ক্লাসের, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। আশা করি সবাই অংশীদারি ব্যবসা সম্পর্কে একটু হলে জানো। অংশীদার বলতে বুঝতেছি দুই বা ততোধিক ব্যক্তি, মানে একজন না, দুইয়ের অধিক। কিন্তু 1932 সালের অংশীদারি আইনে বলা হয়, এখানে লিমিটেশন করে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ 20 জন হতে পারবে, এর বেশি হতে পারবে না। তার মানে কি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন। আমরা এই কথাগুলো একটু নোট করে নেই যে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদার হতে পারবে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। লেখা হয়েছে সবার? আচ্ছা ঠিক আছে। তাহলে তারপরে দেখো এখানে আমাদের সংজ্ঞাটা বলছে যে সকলের ধারা বা সকলের পক্ষে একজনের ধারা মুনাফা বন্টনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যদি কোনো ব্যবসা গঠন করা হয়, তাহলে কিসের ভিত্তিতে করতে হবে? চুক্তির ভিত্তিতে। দেখো আমাদের এখানে চুক্তি কি, এখানে দেখো যে একটা কথা বলছে, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, চুক্তিপত্র নয়। মূল ভিত্তিটা কি ভাইয়া? চুক্তি, কিন্তু কি না? চুক্তিপত্র না। কেন চুক্তিপত্র না? এই চুক্তিটা 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত নিবন্ধিত হতে পারে। তাহলে আমাদের কি চুক্তিটাকে যখন লিখিত ও নিবন্ধিত হয় তখন সেটাকে চুক্তিপত্র বলা হয়, মানে লিখিত হলেই সেটা চুক্তিপত্র হয়। কিন্তু চুক্তি কী হতে পারে? মৌখিক হতে পারে। তাহলে কি চুক্তিপত্রের চাইতে কিন্তু চুক্তিটা গুরুত্বপূর্ণ। সো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি? চুক্তি। যদি অপশনের চুক্তি চুক্তিপত্র দুটাই থাকে তাহলে আমরা সঠিক অ্যান্সার হিসেবে নিব কাকে? চুক্তিকে, চুক্তিপত্রকে না। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে নেক্সট স্লাইডে যাই। অংশীদারি ব্যবসায়ী ক্লাসিফিকেশন। দেখো অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদের মধ্যে আমাদের রয়েছে সাধারণ অংশীদারি ব্যবসায়, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝি? সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে কিছুক্ষণ আগে যেটা বললাম যে 1932 সালের আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ কতজন? 20 জন, যাদের দায় কি অসীম থাকবে। মানে মোট কথা সাধারণ অংশীদারি ব্যবসা বলতে আমরা অংশীদারি ব্যবসায়কেই বুঝে থাকি।
সেই অংশীদারি ব্যবসায়কে আবার কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি নির্দিষ্ট অংশীদার ব্যবসায়, আর একটা হচ্ছে কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝাই ভাইয়া, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলতে বোঝানো হচ্ছে তুমি নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্য অর্জন করার জন্য বা নির্দিষ্ট কোনো একটা সময়ের জন্য যে ব্যবসাটা করছো, যেটা ক্লাসিফিকেশন আমাদের পরে দিয়ে দিছে যে নির্দিষ্ট একটা উদ্দেশ্য বা সময়ের জন্যে। যদি তুমি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা সময়ের জন্য কোনো ব্যবসা করে থাকো তাহলে সেটা আমাদের কি হবে, নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। মানে এই উদ্দেশ্য অর্জন হয়ে গেলে বা এই সময়ের পর আমাদের ব্যবসার থাকবে না। দেন তারপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কাকে বলে ভাইয়া, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হচ্ছে যদি আমাদের কি না থাকে, একটা ব্যবসায় গঠন করছো, সেই ব্যবসায় নির্দিষ্ট কোনো মেয়াদ নাই যে কবে বিলোপ সাধন হবে, কবে শেষ হবে, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা হবে আমাদের কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। এটা কি আবার ঐচ্ছিক বলতে কিন্তু ইচ্ছাই বোঝায়। এখন যদি আমাদের এই যেখানে নির্দিষ্ট টাইমের নির্দিষ্ট সময়ের কথা বলছে, নির্দিষ্ট উদ্দেশ্য, যদি উদ্দেশ্য অর্জন করার পরে ব্যবসা চলতে থাকে তাহলে তখন সেটা কিন্তু ঐচ্ছিক ব্যবসায়। সময়ের পার হওয়ার পর যদি চলতে থাকে তখন সেটা ঐচ্ছিক ব্যবসায়, কারণ তখন কিন্তু আমাদের ব্যবসাটা আর কি হচ্ছে না, নির্দিষ্ট সময় মেনটেন করতেছে না, নির্দিষ্ট উদ্দেশ্যের পরেও বিলোপ সাধন হচ্ছে না। আর একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝাই ভাইয়া, যে অংশীদারে মানে কি হয়, এক বা একাধিক অংশীদারের দায় কি হয়, সীমাবদ্ধ হয়, কিন্তু তিনের অধিক হবে না। এক বা একাধিক অংশীদারের দায় সীমাবদ্ধ, যে অংশীদারি ব্যবসায় কোনো অংশীদারের দায় কি থাকে, সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে কি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। নেক্সট স্লাইডে দেখো, তারপরে আমাদের আছে কি অংশীদারদের প্রকারভেদ। অংশীদারদের প্রকারভেদের মধ্যে কি রয়েছে, অংশীদারদের প্রকারভেদের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কি সাধারণ বা সক্রিয় অংশীদার। সাধারণ বা সক্রিয় অংশীদার বলতে কি বোঝায়, যে সকল অংশীদাররা স্বয়ং একদম উপস্থিত থেকে সকল কাজ করে, অসীম দায় নেয়, প্রতিষ্ঠানের লাভ ক্ষতি চুক্তি অনুযায়ী বন্টন করে নেয়, মূলধন বিনিয়োগ করে, সমস্ত কিছু কাজ করে, তারা হচ্ছে কি সাধারণ বা সক্রিয় অংশীদার। ঘুমন্ত অংশীদার কাকে বলে, এই অংশীদারের মতোই সেম, কিন্তু শুধুমাত্র এরা কি করে না, পরিচালনায় অংশ নেয় না। পরিচালনায় অংশগ্রহণ করে না। তাছাড়া সমস্ত বৈশিষ্ট্য সাধারণ এবং সক্রিয় অংশীদার ব্যবসায় সেম। এদের কি আছে, অধিকার থাকা সত্ত্বেও এরা কি করে না, অংশগ্রহণ করে না। এটা হচ্ছে আমাদের কি ঘুমন্ত বা নিদ্রিত অংশীদারি বা নিষ্ক্রিয় অংশীদারি ব্যবসায়ী। কর্মী, তারপর একটা আমাদের আসো কর্মী। কর্মী অংশীদার ব্যবসায় কি, সে ব্যবসায় মূলধন দেবে না, কিন্তু সে কী করবে, তার শ্রম দিবে। তার শ্রম মানে যত প্রকার কার্যক্রম সে তার মূলধনের পরিবর্তে, টাকা অর্থের পরিবর্তে তার শ্রম দিয়ে ব্যবসাটাকে পরিচালনা করবে, সেটা হচ্ছে কি কর্মী অংশীদারি ব্যবসায়। আর একটা আছে আমাদের কি দেখো প্রতিবদ্ধ অংশীদারি ব্যবসায়। প্রতিবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝায়, যদি অংশীদার কোনো ব্যক্তিকে আমরা কি করি, মানে অংশীদারি ব্যবসায়ের যদি কি করে, যে তাকে আমরা অংশীদার হিসেবে পরিচয় করে দিচ্ছি, কিন্তু সে ব্যক্তি শোনার পর মৌনতা অবলম্বন করতেছে। সাপোজ ধরো যে আমাদের ব্যবসাটাকে ভালো করার জন্যে আমাদের সমাজে অনেক বিশিষ্ট ব্যক্তি থাকে, তাদেরকে বলতেছি যে উনি আমাদের ব্যবসার অংশীদার, তাহলে তাকে যদি পরিচয় করাই দিই তাহলে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের কি মানে অনেক কাস্টমারও বাড়তে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো, ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা হবে। তাহলে কি ওই ব্যক্তির নামটা আমরা উল্লেখ করে দিলাম যে উনি আমাদের প্রতিষ্ঠানের অংশীদার, তাহলে কি আমাদের প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে, এবং সেই ব্যক্তি শোনার পরেও মৌনতা অবলম্বন করছে, মানে সে কিছু বলে নাই, সেটা হচ্ছে কি আমাদের প্রতিবদ্ধ অংশীদার। তারপরে আসি আমরা নামে মাত্র অংশীদার। নামে মাত্র অংশীদার কি, যে অংশীদার ব্যবসায় মূলধন দেয় না, কিন্তু সে কী করে, তার সুনাম, তার যে নাম আছে, যশ খ্যাতি, সেটা ব্যবহার করার অনুমতি দেয়, শুধুমাত্র নাম। সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলতে কি বোঝায় ভাইয়া, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলতে বোঝানো হয় যাদের দায় কি সীমাবদ্ধ বা লিমিটেড, মানে যাদের দায় হচ্ছে কি একটা নির্দিষ্ট, মানে সে ব্যবসায় যে পরিমাণ মূলধন দিছে এর বাইরে সে কোনো দায় বহন করতে পারবে না। আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার বলতে কি বোঝায় ভাইয়া, আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে ধরো কোনো একজন অংশীদার ব্যবসায় অংশীদার, সে ব্যবসা থেকে কি হয়েছে, অবসর নিছে, অবসর নেওয়ার পর তার যে মূলধনটা, সেই মূলধনটা সে উত্তোলন করে নাই, তাহলে সেই মূলধনটা যদি উত্তোলন না করে তাহলে কি হয়, সেটা ব্যবসায় রয়ে গেছে, তাহলে কি তার বিনিময়ে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা বা মুনাফা পাবে। এদেরকে মূলত ব্যবসায় অংশীদার বলা হয় না, এদেরকে বলা হয় কি
পাওনাদার সে কি পায়, তাহলে পাওনাদাররা প্রতিষ্ঠান থেকে বা আপাতদৃষ্টিতে অংশীদাররা প্রতিষ্ঠান থেকে কি পায়, সোনা মানে সুদ পায়, সুদ। আচরণে অনুমত অংশীদার, প্রতিবদ্ধ অংশীদারকে যেমন আমরা অংশীদার হিসেবে পরিচয় করাইয়া দিই, ঠিক তেমনই আপাতে অনুবাদ মানে আপাত দৃষ্টিতে মানে আচরণ অনুমত অংশীদার কি করে, আচরণ অনুমত অংশীদারটা হলো এমন অংশীদার যার কথাবার্তা আচার আচরণ দেখে মনে হয় সে আমাদের প্রতিষ্ঠানের অংশীদার। এই কথা শোনার পর প্রতিষ্ঠান কিছু মনে করে না বা কিছু বলে না, তারা হচ্ছে কি আপাত দৃষ্টিতে মানে আচরণ অনুমিত অংশীদার। কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আস্ক করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আসো আমাদের মোটামুটি শেষ, এটা হচ্ছে কি আমাদের অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের কি, এটা বিলোপ সাধন নিয়ে। এখন দেখো অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলতে কি বোঝানো হচ্ছে ভাইয়া, যে আমাদের অংশীদারি ব্যবসাটা এখন কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। এটার জন্য আমাদের কয়টা কারণ রয়েছে, এটার জন্য আমাদের 5টা কারণ বলা হয়েছে, 1 2 3 4 5টা কারণ বলা হয়েছে। 5টা কারণে আমাদের কি হতে পারে, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। এখন এই বিলোপ সাধন সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে, 39 ধারায়। হ্যাঁ, বেশ কয়েকজন বলতে পারছো হ্যাঁ। তাহলে দেখো বিলোপ সাধনটা, বিলোপ সাধনের ক্ষেত্রে 40তম ধারায় প্রথমেই আমাদের যেটা বলছে দেখো, সম্মতিক্রমে। সম্মতিক্রমে মানে কি বোঝানো হইতেছে, আমরা যারা অংশীদার আছি অংশীদারি ব্যবসায়ের, আমাদের সকলের সম্মতি, সকলের ইচ্ছায়, সকলের কথাবার্তায় কি হইতেছে, আমরা সবাই একমত যে আমরা এই ব্যবসা আর পরিচালনা করব না। আমাদের এই ব্যবসা এখন আমরা কি করব, এই ব্যবসা আমরা ভ্যানিশ করে দিব, মানে এই ব্যবসা আমাদের আর চালানো সম্ভব হচ্ছে না। তখন কি হবে, সেটা সকল সম্মতিক্রমে বিলোপ সাধন ঘটবে। তারপর একটা কি ভাইয়া, বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধন বলতে কি বোঝায় ভাইয়া, বাধ্যতামূলক বলতে বিলোপ সাধন বলতে তুমি চাচ্ছ না কিন্তু দেশের আইন বা তোমাকে বিলোপ সাধন করতে বাধ্য হচ্ছ তুমি, মানে তোমাকে বিলোপ সাধন করতেই হবে, এটা বোঝানো হইতেছে। তাহলে এখন দেখো বাধ্যতামূলক বিলোপ সাধন কয়টা কারণে হইতে পারে, 2টা কারণে, 3টা কারণে। দেখো এখানে কি প্রথম বলতেছে, সকল অংশীদারের দায়িত্ব মানে দেউলিয়াত্বে, মানে সকল অংশীদার দেউলিয়া হয়ে গেছে, তার মানে কি প্রতিষ্ঠান দেউলিয়া, তাহলে কি হবে, আমাদের অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটবে। তারপর একটা যেটা, সেটা হচ্ছে কি দেশের আইন দ্বারা অবৈধ হয়ে গেলে। আমরা তো শুরুতেই বলছি যে কোনো ব্যবসা যদিও অবৈধ হয়ে যায় তাহলে কি হবে না, সেটা ব্যবসায় হবে না। তাহলে আমাদের এটা কি হবে না, ব্যবসা হবে না। 2 জনের কম সদস্য হলে, আমরা শুরুতেই বলছি অংশীদার বলতে বোঝানো হইতেছে কি 2 এর অধিক। তাহলে আমাদের এই ব্যবসাটা যদি কি হয়, 2 জনের কম সদস্য হয়, তাহলে এটা কি হবে, কোন ব্যবসায় হবে সবাই বলো তো একটু দেখি। হ্যাঁ, এটা এক মালিকানা ব্যবসা হয়ে যাবে তখন। তাইলে আমাদের কি হবে না, এটা অংশীদারি ব্যবসায় থাকবে না। সো আমাদের কি করতে হবে, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয়ে যাবে। তারপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কি দেখো, বিশেষ ঘটনার প্রেক্ষিতে। বিশেষ ঘটনার প্রেক্ষিতে মানে বিভিন্ন ধরনের ঘটনা হইতে পারে। তার মধ্যে দেখো আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে কি উদ্দেশ্য হাসিল হলে নির্দিষ্ট সময়ান্তে। মনে হয় আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় যে আছে সেটার ক্লাসিফিকেশনে, তাহলে মানে কি উদ্দেশ্য হাসিল হয়েছে নির্দিষ্ট সময়ান্তে, অংশীদারের মৃত্যুতে, একজন অংশীদার দেউলিয়ত্বে, অংশীদারের অবসরে। তার মানে কি দেখো আমাদের এগুলা কি এক একটা ভ্যালিড কারণ, এগুলা কারণ আমাদের কি হইতে পারে, অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হইতে পারে। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন বলতে কি, যদি কোনো অংশীদার কি করে যে আমি আর ব্যবসায় থাকবো না, এটা দ্বারা কোনো বিজ্ঞপ্তি দেয়, তাহলে অংশীদারি ব্যবসায় কি হবে, বিলোপ সাধন হবে। মূলত এটা মানে লিখিত বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন হয় কোন অংশীদারি ব্যবসায়, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। আদালত কর্তৃক বিলোপ সাধন। দেখো আদালত কর্তৃক বিলোপ সাধন কী কী কারণ হতে পারে, কোনো অংশীদার যদি কি হয়, উন্মাদ হয়, দেউলিয়া হলে, পাগল হলে, চুক্তি ভঙ্গ করলে, মানে এক কথায় হচ্ছে যদি কোনো অংশীদার আরও কী হতে পারে, কোনো অংশীদার যদি তার সমস্ত অংশ তৃতীয় পক্ষের নিকট কী করে, হস্তান্তর করে অন্য অংশীদারের অনুমতি ছাড়া, তাহলে কি হবে, আদালত কর্তৃক বিলোপ সাধন ঘটবে। কারো কোনো সমস্যা আছে ভাইয়া, যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমাদের থিওরি শেষ, এখন আমাদের নোটভিত্তিক। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো অংশীদারি ব্যবসায়ী, অংশীদারি ব্যবসায়ী আমাদের এখানে নোটভিত্তিকে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কোনো প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই। মানে কোন প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই, কোন প্রকার অংশীদারি ব্যবসায় মেয়াদের
চুক্তি থাকে না ভাইয়া, বলো তো দেখি। অংশীদারিত্ব, ইচ্ছায়, বিশেষ অংশীদারিত্ব, সীমিত অংশীদারিত্ব, সাধারণ অংশীদারিত্ব। বেশ কয়েকজন সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, সবাই মোটামুটি সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। অংশীদারিত্ব, ইচ্ছা। ইচ্ছাই বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? ওই যে কিছুক্ষণ আগে বললাম ঐচ্ছিক, মানে অপশনাল, ইচ্ছা এইটা। তারপরে আমাদের আসো ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক কতজন সদস্য থাকে? কিছুক্ষণ আগেই বললাম ভাইয়া। সাধারণের ক্ষেত্রে সাধারণের ক্ষেত্রে আমাদের 2 থেকে 20 জন। আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে কয়জন? 2 থেকে 10 জন। তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন হতে পারে ভাইয়া? 10 জন। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি? কিছুক্ষণ আগে আমরা বললাম যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি ভাইয়া? হ্যাঁ, বেশ কয়েকজন, হ্যাঁ তোমরা সবাই মোটামুটি সঠিক অ্যান্সার দিয়েছো, চুক্তি। আচ্ছা ভাইয়া, যদি এখানে চুক্তিপত্র থাকতো ক নাম্বারে, তাহলে কি আমরা কি অ্যান্সার করতাম? চুক্তি। ঠিক আছে, ওকে। তারপরে অংশীদারি ব্যবসায় দেখো, তারপর অংশীদারকে ঋণের উপর সুদ দেওয়া হয়। মানে অংশীদারদের থেকে যদি ঋণ নেওয়া হয়, তাহলে যদি চুক্তিতে উল্লেখ না থাকে, তাহলে কত % সুদ দিতে হয়? 5% না ভাইয়া, 5% না, 6% দিতে হয়। এটা অংশীদারি আইনে বলে দেওয়া আছে সরাসরি। আচ্ছা, অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে, আচ্ছা নাবালক নিয়ে একটু কথা বলি। নাবালক হচ্ছে কি, সাপোজ ধরো যে মানে কোনো একজন অংশীদার মারা গেছে, এখন তার অবর্তমানে তার কোনো নাবালক বা অপ্রাপ্তবয়স্ক অংশীদার কি হতে পারে? সেই প্রতিষ্ঠানের অংশীদার হইতে পারে। তাদের কি করতে হবে? তাদের হচ্ছে নাবালক হিসেবে অংশীদার দিতে হবে, সকলের সম্মতিক্রমে মুনাফার ভিত্তিতে। তাদের দায়টা মূলত যে পরিমাণ মূলধন আছে সেই পরিমাণেই সীমাবদ্ধ থাকে। তাহলে তাদের দায়টা কি ভাইয়া? সীমাবদ্ধ দায়। অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি? অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য শুধুমাত্র সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায় বাদে মোটামুটি সব ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আজকে তোমরা যারা সবাই ছিলা তোমরা নিশ্চয়ই অবগত আছো, এবং তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে এবং যদি আরও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে এখনও জানাইতে পারো। এবং তোমাদের আরও যে সকল বন্ধুরা এটা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা করে দাও, তাদেরকে এই বিষয়ে বলো যে প্যানাসিয়া পাবলিকেশন থেকে নতুন একটি বই প্রকাশ করা হয়েছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এ নিউ সাকসেস, তোমাদের এটাকে সাকসেসের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। সেই সাথে তোমাদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিচার যারা বিভিন্ন মানে কোচিংয়ে বিভিন্ন জায়গায় ক্লাস নিই, তোমাদের সাথে আমরা আছি। তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা তোমাদের পাশে আছি। তোমাদের কোনো সমস্যা যে কোনো বিষয় নিয়ে তোমরা আমাদের সাথে ডিসকাস করতে পারো। আজকের বারে এই পর্যন্তই শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর পরবর্তী ক্লাস কবে কিভাবে হবে সেগুলো তোমাদের পরবর্তীতে আমাদের পেজের মাধ্যমে বা বিভিন্ন বিষয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমরা পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখবা।